২ বছর পর ২০ ম্যাচ পর ওয়ানডেতে সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর। ২.৫ বছর পর ১৯ ম্যাচ পর ওয়ানডেতে হাফ সেঞ্চুরি লিটন দাসের। ৭ বছর পর ৬৫ ম্যাচ পর ওয়ানডেতে ৫ উইকেট মুস্তাফিজুর রহমানের। আর এই এতগুলো পারফরমেন্স যখন এক বিন্দুতে মিলে যায় তখন বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হতে পারে বুঝতেই পারছেন। কোণঠাসা বাঘের গর্জনে কিউইরা একেবারে কুপকাত হয়ে যায়। বাংলাদেশ এই সিরিজ নির্ধারণী ম্যাচটি জিতে যায় ৫৫ রানে, যেই জয়টা আরও বড় ব্যবধানে হতে পারত। শেষ দিক দিয়ে গিয়ে একটুখানি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম বোধ করে আমরা সবাই। তারপরও বাংলাদেশ যেইভাবে এই ম্যাচে ডোমিনেটিং পারফরমেন্সের মাধ্যমে ম্যাচটা জিতলো, সিরিজটা জিতলো, সেইটা আসলে এই ওয়ানডে টিমকে অনেক বেশি কনফিডেন্স দেবে। মেহেদী হাসান মিরাজের দল এই নিয়ে টানা ৩টা ওয়ানডে সিরিজ জিতলো, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, এখন নিউজিল্যান্ড। বাংলাদেশ এই সিরিজের প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে এবং আমি বলেছিলাম সেটা আসলে অঘটন। পরের 2টা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সে সেইটা কি আরও ভালো হবে বোঝা যায়নি। সেকেন্ড ম্যাচে আমরা যতটা আধিপত্য নিয়ে জিতেছি, তৃতীয় ম্যাচটাতে বোধ করি তার চেয়েও বেশি রাজসিকতায় আমরা জিতে গিয়েছি। এই যে ম্যাচটা বাংলাদেশ জিতলো, যেইখানে আমাদের এত এত পারফর্মার, সেখানে টেনশনের জায়গাটাই বা কোথায় ছিল, আমরা কোন ঠাসেই বা কোথায় ছিলাম এবং শেষ পর্যন্ত গিয়ে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো এই আলোচনাটা করছি। দেখুন, টেনশনের কথাটা প্রথমে বলি। একদম শেষ দিকে গিয়ে নিউজিল্যান্ডের ১৬০ রানে আমরা ৯ উইকেট তুলে ফেলেছি। জয়ের জন্য কিউইদের তখনও আরও ১০৬ রান দরকার, হাতে তাদের লাস্ট উইকেট। বাংলাদেশ তো এই ম্যাচ জিতবেই, কিন্তু ওই সময় লাস্ট উইকেটে একটা পার্টনারশিপ হয়ে গেল ৩০ বলে ৫০ রানের। ডিন ফক্সক্রফট বলে কয়ে সবাইকে পেটাচ্ছিলেন, ছক্কা মারছিলেন, এমনকি মুস্তাফিজকে পর্যন্ত একেবারে 2টা ছক্কা মেরে দিলেন। তখন মনে হালকা একটু কুডাক ডাকা শুরু করেছিল যে কিছু কি হয়ে যায় নাকি, অঘটন কি আবার ব্যাপক অঘটনের শিকার আমরা হয়ে যাই নাকি। লাস্ট উইকেট পার্টনারশিপে যদি ১০০ রান করে নিউজিল্যান্ড ম্যাচ জিতে যায় তাহলে এইটা আমাদের জন্য বিরাট বড় ট্র্যাজেডি হতো। মেহেদী হাসান মিরাজ নিজের বলে ওই ভেরি টাফ ক্যাচটা যখন ফেলে দেন তখন ওই কুডাকটা বোধহয় আরও বেশি করে টাকা শুরু হয়। কিন্তু এরপরে গিয়ে ওই ওভারটাতেই মিরাজ উইকেটটা তুলে নিলেন। লং অনে এইবার সাইফ হাসান দৌড়ে এসে দুর্দান্ত একটা ক্যাচ ধরলেন। ডিন ফক্সক্রফট তিনি ৭২ বলে ৭৫ রানের যেই ভীষণ সাহসিক ইনিংসটা খেলেছিলেন, শেষ পর্যন্ত সেটা নিউজিল্যান্ডের জয়ের জন্য মোটেই যথেষ্ট হলো না। ২১০ রানে তারা অল আউট হয়ে গিয়েছে, বাংলাদেশ ম্যাচটা ৫৫ রানে জিতে গিয়েছে। বাংলাদেশ কোন ঠাসা ছিল, কোন জায়গাটাতে ছিল? প্রথম ম্যাচ হারার কারণে আমরা কোন ঠাসা ছিলাম। হ্যাঁ, সেকেন্ড ম্যাচটা আমরা জিতেছি, কিন্তু এই থার্ড ম্যাচটাতে যদি আমরা না জিততে পারি তাহলে আমাদের এই ওয়ানডে দল নিয়ে অনেক বেশি সমালোচনার জায়গা তৈরি হতো। ১ বছর পরের বিশ্বকাপ নিয়ে আমাদের আবার নিউ স্টার্ট করতে হতো কিনা, এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ টিম পড়ে যেতে পারত। ফলে এই ম্যাচটা বাংলাদেশের জেতা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এবং সেই ম্যাচটাতে সিরিজে টানা তৃতীয়বার টস হারের পর যখন আমরা ব্যাটিংয়ে নেমে ৯ রানের মধ্যেই ২ ওপেনার হারিয়ে ফেলি, ৩২ রানের মধ্যে আমাদের ৩ উইকেট চলে যায়, তখন কিন্তু আমরা আসলেই কোণঠাসা হয়ে গিয়েছিলাম। সাইফ হাসান সিরিজের প্রথম ম্যাচটাতে তিনি 50 করেছেন, কিন্তু মনে রাখতে হবে সেই ম্যাচে তিনি 1 রানে লাইফ পেয়েছিলেন, তখন তিনি আউট হয়ে যেতেই পারতেন। সেকেন্ড ম্যাচটাতে তিনি 8 রানে আউট হয়েই গিয়েছেন এবং এই ম্যাচটাতেও তিনি একেবারে রানের খাতা খোলার আগেই পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন উইল রোকরকের বলে। তানজিদ হাসান তামিম তিনি প্লে ডাউন হয়ে যান। আর সৌম্য সরকার যখন একটা মনে হচ্ছিল যে একটা ভালো ইনিংস খেলতে পারতেন, 18 রান করলেন, কয়েকটা সুন্দর শট খেললেন, এরপরে তিনিও প্লে ডাউন হয়ে গেলে আমরা ৩২ রানে 3 উইকেট হারিয়ে ফেলি। উইল রোকর তিনি কিন্তু এই 3টা উইকেটই তুলে নিয়েছেন এবং তখনই বাংলাদেশকে এই খাদের কিনারা থেকে টেনে তোলে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের পার্টনারশিপ। এই দুজনই টপ অর্ডার ব্যাটসম্যান, কিন্তু এই দুজনই এখন দলের প্রয়োজনে মিডল অর্ডারে খেলছেন। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, শান্তকে নিয়ে করেছি, সেটাতে বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু থাকবে আর কি। কিন্তু এই জায়গাটাতে তাদের যে পার্টনারশিপ নাম্বার 4 নাম্বার 5 নেমে গত ম্যাচটাতেও তারা এইখানটাতে ছিলেন, একটা মানে কি বলা চলে যে শান্ত 4 নম্বরে নেমে একটা 50 করেছিলেন, ক্র্যাম্প হওয়ার পর তিনি বেরিয়ে গেছেন। আজকের ম্যাচটাতে শান্ত আর লিটনের 178 বলে যে 160 রানের পার্টনারশিপ, সেইটাই বাংলাদেশকে আসলে পথ দেখিয়েছে। নট নেসেসারিলি যে তারা খুব ফ্লুয়েন্ট ইনিংস খেলেছেন বা তারা শুরু থেকেই বল মিডল করতে পারছিলেন, পরিস্থিতিটাও সেরকম ছিল না। সেই পরিস্থিতির দাবি মিটিয়ে শুরুটা রয়েছেও করলেও পরবর্তীতে তারা খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছেন এবং এই পার্টনারশিপটা আসলে বাংলাদেশকে আক্ষরিক অর্থেই ম্যাচে ফিরিয়ে এনেছে।
লিটন দাস, যিনি আসলে ওয়ানডে ফরম্যাটে লাস্ট 50 করেছিলেন 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনের সেই ম্যাচটা, এরপরে 19টা ওয়ানডে ইনিংসে তার কোনো 50 নাই। ইনফ্যাক্ট এই সময়ের মাঝখানে তিনি ওয়ানডে টিম থেকে পুরোপুরি বাদও পড়েছিলেন, 8 ম্যাচে মাত্র 13 রান করেছিলেন, এরকম একটা ফেজও তার গিয়েছিল। এইবার তিনি যখন কামব্যাক করলেন, এই নাম্বার 4-এ তাকে কামব্যাক করানো হলো এবং সেইখানটাতে তিনি এই ম্যাচে 76 রানের একটা ঝকঝকে ইনিংস খেললেন, যেটা খুব সহজেই সেঞ্চুরি হতে পারত। বাহাতি স্পিনারের বলটা ওই যে জায়গা করে খেলতে গিয়ে কাভারের দিকে তিনি আসলে বোল্ড যদি না হয়ে যেতেন। যেই পার্টনারশিপটা করেছেন এইখানে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত, সেইটা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের সেই পার্টনারশিপ, সেই জোড়া সেঞ্চুরি কথাটাকে আমাদের একটুখানি মনে করায়নি? না, লিটন সেঞ্চুরি করতে পারেননি। ইনফ্যাক্ট তিনি যখন আউট হয়ে গেলেন, তারপরেও কিন্তু আমরা লাস্ট 10 ওভারে খুবই একটা ডোমিনেটিং অবস্থায় থেকে ঢুকেছিলাম। 4 উইকেটে 204 রান, শান্ত তখন 98 রানে নট আউট। হাতে যেহেতু 6 উইকেট রয়েছে, বাংলাদেশের স্কোরটা খুব সহজে 280+ হতেই পারত। আমরা সেটা করতে পারিনি। শেষ 10 ওভারে কিন্তু বাংলাদেশ মাত্র 61 রান তুলেছে হাতে 6 উইকেট নিয়ে ঢোকা সত্ত্বেও। নাজমুল হোসেন শান্ত তিনি একটা সিঙ্গেল নিয়ে নিজের সেঞ্চুরিটা পূরণ করেছেন, যেটা 2 বছর পর বলছিলাম 2024 সালে এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে তার ওয়ানডে সেঞ্চুরিটা ছিল। ইনফ্যাক্ট মাঝখানে তো 13 ম্যাচ তার কোনো 50 ছিল না। গত ম্যাচে 50 করলেন, এই ম্যাচে সেটাকে সেঞ্চুরিতে তিনি কনভার্ট করলেন। সো এটা শান্তর জন্য একটা ভালো ব্যাপার। কিন্তু ওই সেঞ্চুরির পরপরই তিনি 105 রান করে আউট হয়ে গিয়েছেন ছক্কা মারার চেষ্টায়। কিন্তু তারপরেও শেষ 10 ওভারে বাংলাদেশের ওই রানটা হতে পারত, হয়নি। শেষ 5 ওভারেও ইনফ্যাক্ট আমরা মাত্র 34 রান তুলেছি, যদিও আমরা 5 উইকেট নিয়ে ঢুকেছিলাম। এবং এইখানটাতে মেহেদী হাসান মিরাজ তিনি 18 বলে 22 রানের একটা ইনিংস খেলেছেন। তিনি আউট হওয়ার পর মিরাজ, শরীফুল এবং তানভীর, এই 3জন 1 রানের মধ্যে আউট হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত ছিলেন তাওহিদ হৃদয়, কিন্তু খুব এক্সিলারেশন তার ব্যাট থেকে আমরা দেখতে পাইনি। 29 বলে 33 রানে অপরাজিত তিনি ছিলেন। বাংলাদেশ স্কোরটা 265-তে শেষ হয়। মোমেন্টামটা কিন্তু বাংলাদেশের সঙ্গে ছিল না। এখন নিউজিল্যান্ড এই রান চেস করতে, এই উইকেট ভালো, চট্টগ্রামের এই উইকেট ঢাকার চেয়ে অনেক ভালো এবং 280 আমি বলছিলাম যে করাই উচিত ছিল। সো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড তাদের ব্যাটিং ইনিংসের শুরুতেই আমাদের এই ম্যাচে কিন্তু একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম 2 ম্যাচে ইনজুরির কারণে যিনি ছিলেন না, এবং এইখানটাতে তাসকিন আহমেদের জায়গায় একাদশে তিনি এসেছেন। শুরুতেই হেনরি নিকোলসকে একটা বাউন্সারে বিভ্রান্ত করে তিনি আউট করে দিয়েছেন। নিউজিল্যান্ডের শুরুটা রয়েছে 10 ওভারে তারা 1 উইকেটে 33 রান তুলেছিল মাত্র। এরপরে গিয়ে বাংলাদেশ 2টা উইকেট তুলে ফেলে, যেইখানটাতে উইলিয়ামকে আন্ডার এইজে তিনি আউট হয়ে যান নাহিদ রানার বলে, এবং মেহেদী হাসান মিরাজকে সুইপ করতে গিয়ে ইনফ্যাক্ট এগেইনস্ট দ্য স্পিন হচ্ছে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে যান টম ল্যাথাম। এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ ম্যাচটা নিজেদের কাছে করে নিয়েছিল। তারপরেও নিক কেলি ছিলেন, সেই নিক কেলি আসলে আউট হয়ে যেতে পারতেন 11 রানে যদি আমাদের আম্পায়ার মুকুল ভাই আউট দিয়ে দিতেন। আম্পায়ার্স কলে তিনি বেঁচে গিয়েছেন তানভীরের বলে। তানভীর এই ম্যাচে একাদশে এসেছেন, সেইটা রিশাদ হোসেনের জায়গায়। আই এম শিওর যে এটা এনেছেন আসলে তানভীরকে বাজিয়ে দেখার জন্য, নট নেসেসারিলি রিশাদকে বাদ দেওয়া হয়েছে। তানভীরের বোলিংটা ওই উইকেটটা পেলে হয়তো অন্যরকম হতে পারতো। বাংলাদেশের বোলিং পারফরমেন্সের দিক থেকে তারটাই হয়তো বা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং, কেননা তিনি 10 ওভারে 70 রান মনে হয় দিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে নিক কেলি ছিলেন, নিক কেলিকে পরবর্তীতে তিনি যখন মুস্তাফিজ এসে তিনি তার একটা বিখ্যাত সেই স্লোয়ারে বিভ্রান্ত করে তাকে কাভারে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন, এবং শরীফুলও যখন আরও একটা উইকেট নিয়ে নিল ওইখানটাতে, কিন্তু এরপরে আর মনে হয়নি যে নিউজিল্যান্ড বাংলাদেশকে থ্রেট করতে পারবে, ওইরকম একটা অবস্থাতে তারা যেতে পারবে, সেটা মনে হয়নি। এরপরে একের পর এক উইকেট পড়েছে। কি বলা চলে যে নাহিদ রানা একটা দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেছেন। মেহেদী হাসান মিরাজ একটা শর্ট মিড উইকেটে অসাধারণ ক্যাচ ধরেছেন, ঝাঁপিয়ে পড়ে পুরো বাজ পাখির মতো তিনি একটা ক্যাচ ধরেছেন। তাওহিদ হৃদয়ও মিড উইকেট একটা ভালো ক্যাচ ধরেছেন, শার্প ক্যাচ ধরেছেন আমি বলবো। মুস্তাফিজুর রহমানের 5 উইকেট হয়ে গেল, এবং তিনি সেই 5 উইকেট পেলেন 2019 বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিপক্ষে যে পরপর 2টা ওয়ানডেতে 5 উইকেট পেয়েছিলেন। তারপরে মুস্তাফিজ তার ক্যারিয়ার শুরু করেছিলেন এই ভারতের বিপক্ষে 6 উইকেট 5 উইকেট দিয়ে। প্রথম 2টা ম্যাচেই তার ছিল, এবং ওই 2015 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার আরেকটা 5 উইকেট ছিল। তারপরে 2019 ওয়ার্ল্ড কাপে বললাম ভারত পাকিস্তানের বিপক্ষে 2টা 5 উইকেট হল। এরপরে এই 7 বছরে 65টা ওয়ানডে ম্যাচে মুস্তাফিজ আর 5 উইকেট হল ছিল না। আবার তিনি সেই 5 উইকেট হলটা তার এই জায়গাটাতে হলো। 160 রানে 9 উইকেট নিউজিল্যান্ডে যখন পড়ে যায়, তখন তো মনে হয়েছিল বাংলাদেশ 100 রানেই না জিতে যায়, সেরকম একটা অবস্থা। যা লাস্ট উইকেটে নিউজিল্যান্ড আমাদেরকে একটু
একটুখানি আর কি একটুখানি টেনশনের মধ্যে ফেলে দিল, শেষ পর্যন্ত তাদেরকে ওই লাস্ট উইকেটটা মিরাজ নিলেন এবং তাদেরকে বাংলাদেশ 210 রানে অল আউট করে 55 রানে এই ম্যাচটা জিতে গেল। তাহলে বাংলাদেশ একটা কোণঠাসা অবস্থাতে ছিল প্রথম ম্যাচ হারার কারণে, এবং এই ম্যাচটাতেও শুরুতেই 3টা উইকেট পড়ে যাওয়ার কারণে সেইখান থেকে বাংলাদেশ যে বাঘের গর্জনে কিউইদের কুপকাত করে দিল, এবং আমার র্যাঙ্কিংয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং আমরা 9 নম্বরেই থাকলাম, রেটিং পয়েন্টটাও আমাদের কমলো না, 81তেই আমাদের থেকে গেল এই ম্যাচের আগে যে ইকুয়েশনটা ছিল। সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন? বাংলাদেশের বোলিং পারফরমেন্স ফ্যান্টাস্টিক, আমাদের এই জায়গাটাতে ফিল্ডিংও ভালো হয়েছে। মিরাজের সেই ক্যাচ বলেন কিংবা ধরেন হচ্ছে গিয়ে হৃদয়ের সেই ক্যাচ বলেন, বোলিং তো অসাধারণ হয়েছে। মুস্তাফিজ দলে যোগ হওয়াটা আমাদের বোলিংয়ের আরও একটা এক্স ফ্যাক্টর এখানটাতে যোগ হয়েছে, এবং মুস্তাফিজ সব কিছুর পরও মুস্তাফিজই যে সেইটা তিনি এই ম্যাচে বুঝিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে উইকেটও খুব ভালো ছিল, তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে 265 যেটা 280 হতেই পারতো, তারপরে 265 করাতেই ওই জায়গাটাতে আমরা মোটামুটি একটা জয়ের নিশ্চয়তা না হলেও ওই রকম একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল, যেইটা নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ওই পার্টনারশিপেই হয়েছে। এবং এই দুইজনের ফর্মে ফেরা, এই পার্টনারশিপ তৈরি করাটাই বাংলাদেশের এই জয়ের টার্নিং পয়েন্ট। মুস্তাফিজের ট্রিমেন্ডাস সেই বোলিং এফোর্ট এবং আমাদের সেই দুর্দান্ত কিছু ফিল্ডিং এফোর্ট, সেইটাকে ছাপিয়ে। একমত কি হবেন আপনি আমার সঙ্গে? মনে হয় একমত হবারই তো কথা।